সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই তাড়াতাড়ি লাইভ ক্লাসে প্রবেশ করেন। আবহাওয়া প্রচন্ড গরম, প্রচন্ড। আবহাওয়া অনেক গরম, সবাই একটু লাইভ ক্লাসে আসেন। আমরা দ্রুত আমাদের ক্লাস শুরু করব, সময় খুবই কম। হাইওয়ে পুলিশ, ভাঙ্গা থানা, ফরিদপুর। আজকে এখানে আমার মোবাইল ডিউটি, আমি মোবাইল ডিউটির ইনচার্জ। স্যার বলছে 8টার সময় বের হয়ে যাইতে, 8টা প্রায় বেজে গেছে। তারপরেও আপনাদের ক্লাস করাবো বলে আমি একটু দেরিতে বের হব। আজকে চাইলেই আমি ক্লাসটা স্কিপ করতে পারতাম। আমি যদি বলতাম যে আমার ডিউটি আছে, ক্লাস করানো হবে না, আপনি কিছুই করতে পারতেন না। আপনি একটা প্রশ্নও করতে পারতেন না। কিন্তু আমি নিজে ভাবলাম যে না, ক্লাসটা করাতে হবে। এইটাকে বলে পড়ার প্রতি ভালোবাসা। দ্যাট এনি টাইপস অফ সিচুয়েশন we have to read every day, that any types of situation. এইভাবে পরীক্ষা তো আমার না, পরীক্ষা আপনাদের, বাট আই এম কমিটেড। পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট করে দিব। এইভাবে পড়ার প্রতি ভালোবাসা রাখেন। আজকে অল্প একটু পড়াবো, কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে 52 থেকে 58 পড়ছিলাম। 1 মিনিটের রিভিশন দিই, সবাই একটু শোনার চেষ্টা করেন। সুব্রত দাদা, আপনার ডিউটি ঠিক আছে, ডিউটি যাবেন ক্লাস শেষ করে, তারপর কোনো ডিউটি অজুহাত চলবে না। আমি মোবাইল পার্টির ইনচার্জ আজকে। আমি যখন বের হব আপনি ওই সময় বের হবেন। ওসি স্যারে ডাকবে, তাই আমি ওয়্যারলেসটা বন্ধ করে রাখি। ক্লাসের সময় কোনো ডিস্টার্ব চলবে না। এগুলা বাইরে কোথাও বলবেন না। থ্যাংক ইউ সো মাচ। 52 থেকে 58 কি আছে? দেওয়ানি মামলায় আসামির চরিত্র কেমন, আসামি ভালো নাকি খারাপ, এইগুলা নিয়ে কোনো কথা বলা যাবে না। এগুলা অপ্রাসঙ্গিক, এগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা, অপ্রয়োজনীয়। আসামি ভালো নাকি খারাপ সেটা দিয়ে আদালতের কাজ কি? তুমি যে বিষয়ে মামলা করছো সেই বিষয় নিয়ে কথা বলতে পারবা। তাহলে দেওয়ানি মামলায় আসামির চরিত্র ভালো নাকি খারাপ সেটা আদালতে গ্রহণযোগ্য নয়। 52 ধারা। তবে 53 ধারায় বলছে, তবে ফৌজদারি মামলাতে আসামির যদি পূর্বে ভালো চরিত্র থাকে, মামলা হওয়ার পূর্বে আসামি একজন ভালো লোক ছিল, তার ভালো সুনাম আছে, তাহলে সেই ভালো কথাবার্তা আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। অর্থাৎ সেই ভালো চরিত্রের উপর বেস করে আপনার আদালত আসামির বিরুদ্ধে রায় দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে।
আপনি সাক্ষ্য দিতে পারবেন যে ইওর অনার আমার মক্কেল যদিও এখন একটা ভুল বা অপরাধ করছে, কিন্তু আপনি জেনে দেখেন, শুনে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আমার মক্কেল ছোটবেলা থেকে এই পর্যন্ত সম্পূর্ণ ইনোসেন্ট, হি হ্যাজ নো ব্যাড রেকর্ড। তাহলে ভালো চরিত্রটা আদালতে গ্রহণযোগ্য হবে 53-তে। ভালোর পরে আছে খারাপ। 54 ধারায় বলছে যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে আসামির চরিত্র খুবই ভালো, কিন্তু রায় দেওয়ার আগে আদালত যদি দেখে পূর্বে আসামি একটা অপরাধের কারণে দণ্ডিত হয়েছিল, তখন সেই পূর্বের যে খারাপ আচরণ বা খারাপ কাজ করেছে বলেই তো দণ্ডিত হয়েছে, তাহলে সে পূর্বের সেই খারাপ আচরণটা তখন আবার আদালতে গ্রহণযোগ্য হবে। আদালত চাইছিল যে আসামি সাক্ষ্য প্রমাণ দিয়ে তো সবাই বলছে ভালো, তাহলে একটু শাস্তি একটু কম দেই, কিন্তু রায় দেওয়ার সময় দেখে আরে এই লোক তো আগে একবার জেল খাটছে, না 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 এখন কম শাস্তি দেওয়া যাবে না। তাহলে এই পূর্বের খারাপ আচরণটা তখন গ্রহণযোগ্য হবে 54 ধারায়। ডাইরেক্ট কিন্তু পূর্বের খারাপ আচরণ বা খারাপ চরিত্র প্রাসঙ্গিক নয়, এভাবে লিখতে হবে যে সাক্ষ্য প্রমাণে যদি বলা হয় আসামির চরিত্র ভালো, সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় আসামির চরিত্র ভালো, তবে রায় দেওয়ার পূর্বে যদি দেখে এই লোক পূর্বে দণ্ডিত হয়েছিল, তখন তার খারাপ আচরণটা বা খারাপ চরিত্রটা আদালতে গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক হবে। 55, 52 আর 55 দেওয়ানি মামলা, 53, 54 ফৌজদারি মামলা। তাহলে 55-তে কি আছে? ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব। ক্ষতিপূরণ মামলা কোন ধরনের মামলা? এটা হচ্ছে দেওয়ানি মামলা। তাহলে এই দেওয়ানি ক্ষতিপূরণ মামলা এই দেওয়ানি ক্ষতিপূরণ মামলাটা কি হবে? চরিত্র গুরুত্বটা পাবে কিরকম? এই দেওয়ানি ক্ষতিপূরণ মামলা যদি আদালতে ওঠার পর আদালত যদি দেখে এই লোক বারবার এমন এমন কাজ করে যাতে সে বারবার মানুষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে, এর চরিত্রটাই এইরকম, 2 মাস পর পর বিয়ায় বসে আর বিয়া ভেঙে দিয়ে বলে আমার কাবিনের টাকা দাও। আমাদের দেশে এই যে রাস্তা তৈরি হয়, রাস্তার মনে করেন মাপ নেওয়ার পর যখন করা হয় আপনার মনে করেন ওই রাস্তার পাশে যাদের জায়গা জমি বাজে তাদের তো টাকা দিয়ে দেওয়া হয়, কিন্তু ওখানে যদি একটু ঝুপড়ি ঘরও থাকে তাহলে ঘরের জন্য আলাদা বেশি টাকা দেওয়া হয়। তো একটা লোক আছে ওই যেখান থেকেই রাস্তা তৈরি হয় শুনতে পায়, সাথে সাথে ওইখানে যাই রাত্রের মধ্যে একটা ঘর বানাই ফেলায়, ছোট একটা ঝুপড়ি ঘর, কিছু খুঁটি চটা দিয়ে আর কিছু টিন দিয়ে ছাপড়ি দিয়ে একটা ঘর বানাই ফেলায়, যাতে সে বেশি টাকা পাবে। যেখানেই রাস্তা হওয়ার কথা শুনে যাইয়েই অমনে একটা ঘর বানাইয়া সাথে সাথে ক্ষতিপূরণ নেয় সরকারের কাছ থেকে। এইবার সরকার দেখতেছে কিরে এই শালার বেটা তো যেখানেই আমি রাস্তা বানাই সেখানেই যাইয়ে ঘর বানায় আর বারবার ক্ষতিপূরণ নেয়। তখন এই দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ নির্ণয়ে আদালত তখন এই যে লোকের চরিত্র বা আচরণটা এইরকম, সেইটা আদালতে তখন গ্রহণযোগ্য হবে, সেই বিষয়ে আপনি কথা বলতে পারবেন, সাক্ষী দিতে পারবেন। 52 থেকে 55। 56 ধারা, যেগুলো অলরেডি যেসব বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই, আদালত যেগুলো অলরেডি জানে, আদালতের বিচারক
যেগুলো অলরেডি জানে, সেগুলো আপনার প্রমাণ করার দরকার নাই। আদালত অলরেডি যেগুলো জানে। আবার 58 ধারা বলছে স্বীকৃত বিষয়, বাদীপক্ষ বা বিবাদী পক্ষ বা সাক্ষী যেটা স্বীকার করে নেছে। আপনি কি অপরাধ করছেন? হ্যাঁ স্যার, আমি অপরাধ করছি। স্বীকার করে নেওয়ার পর আপনার আর প্রমাণ করার প্রয়োজন নাই। আর 57 ধারাতে বলছে আদালতকে যেসব বিষয় জানতে হবে, একজন বিচারক হিসেবে বিচারকের চেয়ারে বসার আগে অনেকগুলো 11টা বিষয় আপনার জেনে নিতেই হবে। বাংলাদেশের সকল আইন, সশস্ত্র বাহিনীদের জন্য যুদ্ধবিধি, বাংলাদেশ পার্লামেন্ট, সংসদ, মন্ত্রিসভা, সমস্ত কিছু, বাংলাদেশের ভূখণ্ড, এই সব কিছু জানতে হবে বিচারক হিসেবে 57 ধারায়। আজকে আমরা এই 52 থেকে 58 পড়লাম। আজকে আমরা 59 থেকে 65 ধারা পড়ব। 6টা ধারা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সবাই অল্প সময় ক্লাস করবো, মনোযোগ দিয়ে শুনবেন। মৃদুল বিশ্বাস শম্ভু দাদা, আমার এই রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ভাঙ্গা হাইওয়ে থানায় মোবাইল ডিউটি। আমার ডিউটি অলরেডি আর 2 মিনিট পরে শুরু হয়ে যাবে। তারপরে আমি ক্লাস নিচ্ছি। আমি এই তারপর ভাত খাবো, রেডি হব, এগুলো তো এক্সট্রা টাইম, সেই জন্য ক্লাসটা নিলাম। 59 ধারা মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। ধারাতে বলছে দলিলের বিষয়বস্তু বাদে, দলিল সম্পর্কীয় বিষয়বস্তু বাদে যত ঘটনা আছে সব ঘটনা মুখের কথা দিয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন। আপনি একটা মারামারি মামলার সাক্ষী, মারামারি হয়েছে, পিটাপিটি হয়েছে, ঝগড়া হইয়া পিটাপিটি হয়েছে, একজন লোক মারা গেছে, সেই হত্যা মামলার সাক্ষী আপনি দেখছেন দাঁড়াইয়া। তাহলে এখন কি করবেন আপনি? এইটার সাক্ষী হিসেবে আপনি যে কি করবেন? আপনি কোনো দলিল শো করবেন, লিখিত কিছু শো করবেন, নাকি আপনি মুখে বলতে পারবেন? অবশ্যই মুখের মাধ্যমে বলে আপনি এটা প্রমাণ করতে পারবেন। ইওর অনার, বাদী পক্ষ অথবা বিবাদী পক্ষের উকিল, বাদী পক্ষের উকিল জিজ্ঞেস করবে, আচ্ছা মিস্টার এক্স, আপনি তো দাবি করতেছেন এই ঘটনার সময় আপনি ওই যে উঠানে মারামারি হয়েছে সেই উঠানে ছিলেন, এ বিষয়ে আপনার কি বক্তব্য? জজ সাহেব, যেদিন মারামারি হয় 12:30টার দিকে প্রথমে ঝগড়া লাগে, তারপর আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি ঝগড়াঝাড়ি দেখতেছি, কিন্তু ওরা যে এই ঝগড়া করতে করতে একদম মেরে ফেলবে একজনকে, এগুলো আমি চিন্তাও করতে পারি নাই। আমি দেখতেছি, এই ভাবলাম এই থামবে, এই থামবে, এই থামবে, না থামে নাই। পরে ওই নিহতের ভাইপো অল্প বয়সী, সে লাঠি নিয়ে আসছে, তারপর চাচার মাথায় আঘাত করছে, সেখানে সে মারা গেছে। আমি একদম নিচে দাঁড়াই দেখলাম। তাহলে এখানে কোনো লেখাপড়া দলিলের কোনো বিষয় আছে? নাই। তাহলে এই ধরনের যত দলিলের বিষয়বস্তু বাদে যত ঘটনা হবে, দলিলের বিষয়বস্তু বাদে যত ঘটনা হবে, সব কিছু আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা বা মুখের কথার মাধ্যমে প্রমাণ করতে পারবেন। সেকশন 59, 59 ধারা মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। সাক্ষ্য আইন বুঝলে কিন্তু সহজ। তবে যেসব বিষয়ে দলিলের বিষয়বস্তু, যে সকল ঘটনা, মনে করেন জায়গা জমির মামলা বা যে কোনো কিছু, সেখানে দলিল দিয়ে প্রমাণ করতে হবে, সেখানে কিন্তু আপনার মুখের কথা গ্রহণযোগ্য হবে না। আর দলিলের বিষয়বস্তু বাদে যত ধরনের ঘটনা,
সকল কিছু আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন 59 ধারাতে। এবার 60 ধারাতে বলছে, তাহলে মৌখিক সাক্ষ্যটা কিরকম হবে? মৌখিক সাক্ষ্যটা কিরকম হবে? 60 ধারাতে বলছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, অর্থাৎ মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। প্রত্যক্ষ, নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, নিজের টাচ করা ইন্দ্রিয় দ্বারা, অথবা নিজে খেয়ে দেখা বা উপলব্ধি করা। আপনি যখন মৌখিক সাক্ষ্য দিতে যাবেন তখন ঘটনা সম্পর্কে হয় আপনার নিজের দেখতে হবে, বা নিজে যেটা শুনছেন সেটা বলতে হবে, নিজে যেটা দেখছেন সেটা বলতে হবে, নিজে যেটা ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করছেন সেইটা বলতে হবে। আপনার ঘরের সাথে পাশের ঘরে, অর্থাৎ আপনার ভাইয়ের ঘরের সাথে ঝগড়াঝাটি হইল। আপনি ঢাকাতে চাকরি করেন, আপনার 20 বছরের ছেলে সে তার চাচার সাথে, অর্থাৎ আপনার ভাইয়ের সাথে মারামারি করে চাচাকে মেরে ফেললো। এখন আপনাকে সাক্ষী বানানো হলো, কিন্তু আপনি ছিলেন ঢাকা, আপনি তো এটা দেখেন নাই। এখন আপনার ছেলে যা যা বলছে এই বিষয়ে যদি আপনি গিয়ে সাক্ষী দেন তাহলে কি হবে? অন্য একজনে বলছে সেইটা যদি আপনি যাই বলেন তখন আদালত বলবে এইটা গ্রহণযোগ্য হবে না। ওই ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল, যারা ঘটনাটা দেখছে, শুনছে বা উপলব্ধি করছে, শুধুমাত্র তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে। কিন্তু অন্য একজনে বলছে সেই শোনা কথা এসে যদি আপনি আদালতে বলেন সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না। 60 ধারা থেকে একটা এমসিকিউ হতে পারে, মৌখিক সাক্ষ্য কি ধরনের হতে হবে? প্রত্যক্ষ, পরোক্ষ, ক খ, আর একটা হচ্ছে কোনোটি নয়। তাহলে মৌখিক সাক্ষ্য অর্থাৎ মুখের কথার মাধ্যমে যে সাক্ষ্য দিবেন কোনো ঘটনার বিষয়ে, সেটা অবশ্যই আপনার প্রত্যক্ষ হতে হবে, মানে আপনার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, নিজে উপলব্ধি করা। আপনি ঘটনাস্থলে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। তাহলে বিষয়টা যে দেখছে তারই সাক্ষ্য দিতে হবে, বিষয়টা যে শুনছে তারই সাক্ষ্য দিতে হবে। তাহলে আপনি বাড়ি ছিলেন না, আপনার স্ত্রী ঘটনাটা দেখছে, পরে আপনি বাড়িতে আসলেন, তারপর বলল যে স্বামী আমি তো সবই দেখছি শুনছি, তাহলে আমার শরীরটা ভালো না, আমি সাক্ষী দিতে যাব না, তুমি আমার সাক্ষ্য দিয়ে আসো। তাহলে আপনি নিজে যদি না শোনেন, না দেখেন, অন্য একজনের বলা মুখের কথা আপনি আদালতে গিয়ে দিলে সেটা আদালত গ্রহণ করবে না। 60 ধারা মনে রাখবেন, ঘটনা যিনি দেখছেন তার সাক্ষ্য দিতে হবে, ঘটনা যিনি শুনছেন তাকেই সাক্ষ্য দিতে হবে, আর ঘটনা যিনি উপলব্ধি করছেন তাকেই সাক্ষ্য দিতে হবে। তাহলে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এই 59 এবং 60 যারা বুঝছেন সবাই ওকে লেখেন, তাহলে আমরা পরের ধারাতে যাব। প্রিন্স হৃদয়, এই দুইটা ধারা কি বোঝা যায়? ধ্রুবরাজ, এমডি জাকির হোসেন, আপনি কি ক্লাসে আসেন? যদি ক্লাসে যদি এই মুহূর্তে থাকেন তাহলে কমেন্ট করেন।
আপনাকে একটি এমসিকিউ আটকানোর জন্য এমসিকিউ দেওয়া হলো। যে করিম নামক এক ব্যক্তির কাছ থেকে কোনো ঘটনা সম্পর্কে শুনে রহিম আদালতে সাক্ষ্য দিতে যায়। এক্ষেত্রে রহিমের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কিনা? তার মানে আপনার ৬০ ধারাকে হিট করা হয়েছে, যে অন্যের মুখ থেকে শোনা কথা এটা যদি আদালতে দিতে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এইভাবে প্যাচ দিয়ে কিন্তু এমসিকিউ আসবে। আমরা যখন সাক্ষ্য আইনে প্রশ্ন প্র্যাকটিস করবো এগুলো ইজি হবে। তাহলে মৌখিক সাক্ষ্য সম্পর্কে দুইটা ধারা, একটা ৫৯, একটা ৬০। ৫৯-এ বলছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে, ৬০-এ বলছে মৌখিক সাক্ষ্যটা কেমন হবে, যিনি দেখছে তার বলতে হবে, যিনি শুনছে তার বলতে হবে। এখন ৬১ থেকে আমরা পড়ব দালিলিক সাক্ষ্য। ৬১ থেকে পড়ব আমরা দালিলিক সাক্ষ্য। তাহলে দলিল সম্পর্কীয় যদি কোনো ঘটনা বা মামলা হয়, দলিলের বিষয়বস্তু যদি হয়, তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন? দলিলের বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হবে। ৬১ ধারাতে বলছে দলিলের বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে এই দলিল কয়ভাবে উপস্থাপন করা যায়? একটা হচ্ছে মূল কপি উপস্থাপন করা যায়, আর একটা হচ্ছে ফটোকপি উপস্থাপন করা যায়। মনে করেন আপনার চাকরির বিজ্ঞপ্তিতে দেওয়া হইল, যারা পুলিশে চাকরিতে এবার মাঠ করতেছেন, ওখানে কিন্তু নির্দেশাবলীতে দেওয়া থাকে এসএসসি পাশের মূল সার্টিফিকেট, ইন্টার পাশের মূল সার্টিফিকেট, তার কি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানের সার্টিফিকেট, এরকম কিছু কিছু থাকে মূল কপি নিয়ে যাওয়ার জন্য, আর কিছু কিছু আছে ফটোকপি নিয়ে যাওয়ার জন্য। এখন সবগুলা কি মূল কপি নেওয়া যায়? মনে করেন আপনার মূল কপিটা হারাই গেছে বা নষ্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন? ওইটার ফটোকপি নিতে পারবেন। ৬১ ধারাতে বলছে দলিলের বিষয়বস্তু দলিল দ্বারা প্রমাণ করতে হবে, তবে এই দলিল দুইভাবে উপস্থাপন করা যাবে। একটা প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স, আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা সেকেন্ডারি এভিডেন্স। প্রাথমিক সাক্ষ্য কোনটা? এবার ৬২ ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে প্রাথমিক সাক্ষ্য কোনটা। কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যখন মূল দলিল আদালতে, মেইন কপি আদালতে উপস্থাপন করা হয়, তখন তাকে প্রাথমিক সাক্ষ্য বলে। মূল কপি উপস্থাপন করলে প্রাথমিক সাক্ষ্য, আর ফটোকপি বা ছায়ালিপি বা কার্বন কপি উপস্থাপন করলে মাধ্যমিক সাক্ষ্য বলে। আবার বোঝেন, ৬১ ধারায় বলা হয়েছে দলিলের বিষয়বস্তু দুইভাবে, দলিলের বিষয়বস্তু যদি আপনি প্রমাণ করতে চান তাহলে দলিল দিয়ে প্রমাণ করতে হবে, তবে এই দলিল দুইভাবে উপস্থাপন করা যায়। একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য বা মূল কপি, আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য বা ফটোকপি। ৬১-তে নির্দেশনা দেওয়া হয়েছে দুইভাবে উপস্থাপন করা যায়। এবার ৬২-৬৩-তে সেই দুইভাবের সংজ্ঞা দেওয়া হবে। মূল কপি বড়, মূল কপির গুরুত্ব বেশি, তাই সেটা আসবে আগে ৬২-তে, আর ফটোকপির গুরুত্ব কম, সেটা যাবে মূল কপির পরে ৬৩-তে।
কোনো একটা ঘটনার বিষয়ে আদালত যদি আপনাকে দলিল উপস্থাপন করতে বলে, তখন আপনি যদি মূল কপি উপস্থাপন করেন তখন তাকে বলা হবে প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স। আবার আপনি যদি ফটোকপি, ছায়ালিপি বা কার্বন কপি উপস্থাপন করেন সেটাকে বলা হবে মাধ্যমিক সাক্ষ্য, সেকেন্ডারি এভিডেন্স। 61, 62, 63। 61, 62, 63। 61-তে 2 প্রকারের কথা বলা হয়েছে, এবার সংজ্ঞা দেওয়া হয়েছে 62, 63। সংজ্ঞা শেষ। এবার মূল কপি দ্বারা ঘটনা প্রমাণ করবেন 64 ধারায়। প্রাথমিক সাক্ষ্য দ্বারা বা মূল কপি দ্বারা ঘটনা বা দলিল প্রমাণ। চৌষট্টি ধারায় বলছে, যদিও মূল কপি অথবা ফটোকপি দ্বারা প্রমাণ করা যাবে তবে চেষ্টা করতে হবে, তবে সবসময় চেষ্টা করতে হবে যে প্রাথমিক সাক্ষ্য বা মূল কপি দ্বারাই দলিল বা ঘটনা প্রমাণ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ সর্বদা মূল কপি, মূল দলিল উপস্থাপন করতে হবে। 64 ধারায় বলছে প্রাথমিক সাক্ষ্য বা মূল কপি দ্বারা ঘটনা বা দলিল প্রমাণ। সেখানে বলছে যদিও কিছু ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় তবে সর্বদা চেষ্টা করতে হবে মূল কপি আদালতে উপস্থাপন করে প্রমাণ করা। 64-তে প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ। এবারে 65 ধারাতে বলছে 7টা ক্ষেত্রে, শুধুমাত্র 7টা ক্ষেত্রে আপনি ফটোকপি উপস্থাপন করে প্রমাণ করতে পারবেন। এই 7টা ক্ষেত্রের বাইরে আপনি ফটোকপি উপস্থাপন করলে সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না। ভিডিওতে সমস্যা হচ্ছে নাকি? ধ্রুবরাজ দাদা কি লিখছেন দেখা যায় না মানে কি? আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা 65 ধারা। ঝিরঝির করে, আমার এখান তো ক্লিয়ার আছে। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা 65 ধারা। এই ধারাটা পড়াই আমরা ক্লাস শেষ করব। এই ধারায় 7টা পয়েন্ট আছে। এই 7টা পয়েন্ট আপনার মুখস্থ করে ফেলতে হবে। আপনি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান এই 7টা পয়েন্ট আপনার মুখস্থ করতে হবে। এত সময় যা পড়লাম আমরা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই 7টা ধারা। 7টা পয়েন্ট। 65 ধারাতে 7টা অপশন বা পয়েন্ট আছে, এটা আপনারা মুখস্থ রাখবেন। কোন কোন ক্ষেত্রে আপনি ফটোকপি উপস্থাপন করে আদালতে প্রমাণ করতে পারবেন, দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে আপনি কোন কোন ক্ষেত্রে ফটোকপি আদালতে উপস্থাপন করা যাবে, অথবা কোন কোন ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে কোনটা? ফটোকপি। সেকেন্ডারি এভিডেন্স ফটোকপির মাধ্যমে। 65 ধারাতে বলছে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য অর্থাৎ দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় বা কোন কোন ক্ষেত্রে দলিলের ফটোকপি আদালতে উপস্থাপন করা যায়। 7টা পয়েন্ট এখন আমরা শিখে ফেলব।
এখন কি ক্লাস ঠিক আছে? ক্লাস দেখা যাচ্ছে? তাহলে ৬৫ ধারা যেসব ক্ষেত্রে দলিলের বিষয় সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়, ৭টা পয়েন্টের ১ নাম্বার পয়েন্ট, মনে করেন ঠিক আছে, যেরকম চলতেছে ক্লাস দেখেন। মনে করেন আমার এখানে তো ক্লিয়ার আছে, জানি না কি হয়েছে। আপনার চাচার কাছে আপনাদের বাপ চাচারা একসাথে ছিল, সমস্ত জায়গা জমি এক দলিলে, জায়গা জমির কাগজপত্র সব আপনার চাচার কাছে। সে একটু ভালো বোঝে, বুদ্ধিমান। আপনার বাবা বা আব্বা সে একটু কম বোঝে। সে বলছে কি, আচ্ছা তুই ভালো বোঝো, তোর কাছে রেখে দেয়। এইবারে জায়গা জমি ভাগ হয়েছে, ভাগ হওয়ার পর আলাদা আলাদা দলিল হয়েছে। দলিল হওয়ার পর এই যে মেইন দলিলটা আপনার চাচার কাছে আছে, আর আপনার আব্বা কি করছে, ফটোকপি করে রেখে দিয়েছিল। এখন এই জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছে, আপনার চাচা আপনাদেরকে ঠকাচ্ছে, বলতেছে না তোরা এইটুকু পাবি, কিন্তু আপনারা বেশি পাবেন। সে বলতেছে তোরা এই কম পাবে, আমি বেশি পাবো। কিন্তু দলিলে কিন্তু ঠিকই আছে, আপনি দলিল অনুযায়ী কথা বলতেছেন। এবারে আপনি মামলা করছেন, কিন্তু দলিলের মূল কপি কিন্তু আপনার চাচার কাছে। সে দলিলটা কিছুতেই দিতে চাচ্ছে না। দলিল দেখাইলেই তো তার কি হবে, তার পর্দা ফাঁস হবে, অপরাধ প্রমাণ পাবে। তাই ৬৫ ধারার ১ নম্বর কলেজে বলা হয়েছে, ওই গ্রাউন্ডটা চিন্তা করেন যে দলিলটি বিরোধী পক্ষের দখলে আছে, অর্থাৎ যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হইতেছে দলিলটি তার কাছে আছে, কিন্তু তাকে নোটিশ দেওয়ার পরেও সে যদি দলিল দাখিল না করে, মূল দলিলটি আপনার চাচার কাছে আছে, আদালত নোটিশ দিয়েছে যে আপনি মূল দলিল আদালতে হাজির করেন, কিন্তু আপনার চাচা শয়তান, দলিল হাজির করলেই তো আসল জায়গার পরিমাণ দেখা যাবে। তাই নোটিশ দেওয়ার পরেও দুইটা কথা, দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হইতেছে, দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হয়েছে তাকে নোটিশ দেওয়ার পরেও সে যদি দলিলটি না দাখিল করে, তখন আপনি ওই যে ফটোকপি আছে সেই ফটোকপি আদালতে দাখিল করতে পারবেন। একটা একটা যদি বোঝা যায় সাথে সাথে ওকে লিখবেন। দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হয়েছে তাকে নোটিশ দেওয়ার পরেও সে যদি দলিল দাখিল না করে, তখন আপনি
ফটোকপি দিয়ে আদালতে প্রমাণ করতে পারবেন। এবার 2 নাম্বার, ওই চাচাকেই চিন্তা করেন। বিরোধী পক্ষ যে দলিলের অস্তিত্ব বা বিষয়বস্তু মেনে নিয়েছে, দলিলটা চাচার কাছেই আছে, মূল দলিলটা সে হাজির করে নাই, কিন্তু আদালতে এসে বলছে হ্যাঁ ইওর অনার, ওরা যা বলতেছে হ্যাঁ ওরা ওই জায়গা পাবে, দলিলে ওইটা লেখা আছে, আমি স্বীকার করতেছি ওরা ওই জায়গা পাবে। বিরোধী পক্ষ যদি দলিলের বিষয়বস্তু স্বীকার করে নেয় বা মেনে নেয়, তখন আপনি এই ফটোকপি আদালতে উপস্থাপন করতে পারবেন। এক নাম্বার, যার বিরুদ্ধে প্রমাণ করার জন্য চাওয়া হয়েছে তাকে নোটিশ দেওয়া হয়েছে, সে যদি দাখিল না করে তখন আপনি ফটোকপি দিতে পারেন। ইওর অনার, আমার চাচা খুবই খারাপ, আপনি বারবার নোটিশ দিয়েছেন, সে দলিল দাখিল করে নাই, মূল দলিল তার কাছে আছে, আমি আর উপায় না পেয়ে এই যে আমার কাছে একটা ফটোকপি ছিল সেটা নিয়ে আসছি। ঠিক আছে, আপনার ফটোকপি 65/1 আমি গ্রহণযোগ্য করলাম। আবার এবার বলতেছে ইওর অনার, আমার চাচা সবই মেনে নেছে, সে বলছে হ্যাঁ তোরা যে বিষয়ে মামলা করছো, তোরা যেটুকু দাবি করছো এটা তোদের কথা ঠিক আছে। চাচা এসে যদি আদালতে স্বীকার করে নেয় তখন আপনি ফটোকপি উপস্থাপন করতে পারবেন। এবার 3 নম্বরেও ধরেন সেই মূল দলিলটা চাচার কাছেই আছে, কিন্তু চাচা ভুলক্রমে দলিলটা হারিয়ে ফেলছে। আসলেই মূল দলিলটা হারাই গেছে। মূল দলিলটি যখন যে ক্ষেত্রে হারিয়ে গেছে, অর্থাৎ বিরোধী পক্ষ মূল দলিলটা যেখানে হারিয়ে ফেলেছে, তখন আপনি আর কি করার ইওর অনার, চাচাকে দোষ দিয়েও লাভ নাই, কারণ সে মূল দলিলটা হারিয়ে ফেলেছে। তখন আপনি ফটোকপি উপস্থাপন করতে পারবেন। আপনারা সবাই হুঁশ রাখেন, 65 ধারায় আমরা কি পড়তেছি। 64 ধারায় বলছে দলিল সম্পর্কিত প্রমাণ করতে হলে, দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হলে সর্বদা মূল দলিল উপস্থাপন করে প্রমাণ করার চেষ্টা করতে হবে। তবে 7টা ক্ষেত্রে আপনি ফটোকপি উপস্থাপন করতে পারবেন বা করা যেতে পারে। আপনাকে এনশিওর করে নাই যে আপনার কাছে দলিল আছে, আপনি লুকাই রাখলেন, এসে বললেন যে ইওর অনার দলিল তো হারাই গেছে, এক্ষেত্রে হবে না। বলছে যেতে পারে। তাহলে আপনার একটা গুরুত্বপূর্ণ দলিল হারাই গেছে, এনআইডি কার্ড হারাই গেছে, পুলিশ আইডি কার্ড হারাই গেছে, তখন যদি আপনি ফটোকপি এনে শো করেন হবে না। তাহলে কি লাগবে? এটার প্রমাণ লাগবে। আপনি হারাই যাওয়ার পর জিডি করছেন কিনা, সেই জিডির কপি আপনার কাছে আছে কিনা, সেই মূলে আপনি এটা আদালতে তখন জিডির কপি এবং আইডির ফটোকপি তখন শো করলে, আপনারা যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা এবছর দিবেন, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার হলে অবশ্যই you must have to carry your ID card in the examination hall. আপনাকে অবশ্যই আইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে। কিন্তু আপনার আইডি কার্ড তো হারাই গেছে, তখন আপনি কি করবেন? জিডির কপি নিয়ে যদি দেখান, তখন আপনার ওই যে ফটোকপিতেই অথবা জিডির কপিতেই সেটা প্রমাণিত হবে। তাহলে 65 ধারা হচ্ছে
যদিও আমরা জানি মূল দলিল উপস্থাপন করতে হবে 64 ধারায়, তবে 7টি ক্ষেত্রে ফটোকপি দিয়েও আদালতে প্রমাণ করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে যেখানে মূল দলিলটা বিরোধী পক্ষ হারিয়ে ফেলছে, সেখানে আপনি ফটোকপি উপস্থাপন করতে পারেন। আমি কিন্তু ফটোকপি বলতেছি, মূল কথাটা হবে মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারেন। 4 নম্বরে মূল দলিলটি যেখানে 74 ধারায় বর্ণিত সরকারি দলিল। মূল দলিলটি যেখানে সরকারি দলিল। সরকারি দলিল কি? মনে করেন এজাহারের একটা কপি আদালত আপনার কাছে চাইছে। এখন এজাহারের যে রেজিস্টার, অথবা এজাহারের কপি, এটা তো একটা সরকারি দলিল। এজাহার রেজিস্টার বা জেনারেল ডায়েরি একটা সরকারি দলিল। এখানে আপনি ওইটার যদি ফটোকপি নিয়ে যান, সেটা আদালতে গ্রহণযোগ্য হবে। তাহলে মূল দলিলটি যদি সরকারি দলিল হয়, সেটার ফটোকপি আপনি নিলে আদালতে গ্রহণযোগ্য হবে। সেটার ফটোকপি দিয়ে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারবেন। মূল দলিলটি, এবার 5 নম্বর, মূল দলিলটি যেখানে স্থানান্তর করা সম্ভব নয়। মূল দলিলটি যেখানে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারেন। 6 নম্বরে বলছে যে ক্ষেত্রে মূল দলিলের জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করার নিয়ম আছে। যেখানে মূল দলিলের যে জাবেদা নকল, এটা অলরেডি আগে থেকেই সরকারিভাবে নিয়ম করা যে এইটার মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে, এইটার ফটোকপি উপস্থাপন করলে আদালতে গ্রহণযোগ্য হবে। অলরেডি এটা ব্যবহারের নিয়ম আছে। আর লাস্টের 7 নম্বর হচ্ছে এমন দলিল যা বহু দলিলের সমষ্টি, সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ এমন একটা বিষয় যে বিষয়টা প্রমাণ করতে হলে অনেকগুলা দলিল লাগবে, অনেক ধরনের বহু দলিলের সমষ্টি। সেক্ষেত্রে এতগুলা নিয়ে না এসে মনে একটা মোটা মোটা রেজিস্টার, যে দলিলটা প্রমাণ করতে হবে এটা অনেকগুলা রেজিস্টারের মধ্যে আছে। এখন আপনাকে আদালতে মনে করেন 20টা রেজিস্টার নিয়ে আসা লাগবে, একটা রেজিস্টারের মধ্যে অল্প একটু একটু লেখা। তখন আপনি কি করবেন, ওই প্রত্যেকটা রেজিস্টারের যে পাতা দরকার সেই পাতা ফটোকপি করে নিয়ে আসলে সেটা আদালতে গ্রহণযোগ্য হবে। তাহলে বড় বড় 20টা রেজিস্টার মাথায় করে আনার দরকার নাই। ওই প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে যেটু দরকার সেইটুকু আপনি আদালতে নিয়ে আসলে ফটোকপি করে সেটা গ্রহণযোগ্য হবে। সেটা আমি ডিজিটাল আকারে লিখে দেব 7টা পয়েন্ট, তবে আপনি বোঝার চেষ্টা করেন। 64 ধারা বলছে মূল দলিল উপস্থাপন করে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে। তবে 65 ধারায় বলছে 7টা ক্ষেত্রে আপনি ফটোকপি বা মাধ্যমিক সাক্ষ্য দিতে পারেন বা ফটোকপির মাধ্যমে দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে। 1 নম্বর, দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হয়েছে, আপনি যার বিরুদ্ধে মামলা করলেন দলিলের মূল কপিটি তার কাছে আছে, তাকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু সে যদি দলিলটি আদালতে হাজির না করে
তাহলে তখন আপনি ফটোকপি দিয়ে প্রমাণ করতে পারবেন। এবার ওই যে বিরোধী পক্ষ, সে যদি দলিলের অস্তিত্ব বা দলিলের বিষয়বস্তু স্বীকার করে বা মেনে নেয়, তাহলে ফটোকপি দিয়ে প্রমাণ করতে পারবেন। পরেরগুলো সহজ। যেখানে মূল দলিলটি হারাই গেছে সেখানে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। যেখানে মূল দলিলটি সরকারি দলিল সেখানে সাক্ষ্য দিতে পারবেন। যেখানে মূল দলিলটি স্থানান্তর সম্ভব নয় সেখানে সাক্ষ্য দিতে পারবেন, সহজ কিন্তু। যেখানে মূল দলিলের জাবেদা নকল ফটোকপি দিয়ে প্রমাণ করার নিয়ম আছে বা ফটোকপি ব্যবহারের নিয়ম আছে সেখানেও দিতে পারবেন। আর দলিলটি যদি বহু দলিলের সমষ্টি হয়, অনেকগুলা দলিলের সমষ্টি, সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারবেন। এতে 7টা পয়েন্ট। যাদের কাছে বই আছে আপনারা নিজেরা একটু বই দেখবেন এবং নিজেরা শর্ট করে লেখার চেষ্টা করবেন। এগুলো কিন্তু আমি নিজে নিজে শর্ট করে লিখছি, আপনিও পারবেন। তাহলে 59 মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। দলিলের বিষয় বাদে অন্য যত ঘটনা সেটা মুখের কথা দিয়ে সাক্ষ্য দেওয়া প্রমাণ করতে পারবেন। 60 ধারায় এই মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, মানে যে দেখছে তার বলতে হবে, যে শুনছে তার বলতে হবে। 61-তে দলিলের বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে দলিল দিয়ে প্রমাণ করা যায় দুইভাবে, একটা প্রাথমিক সাক্ষ্য বা মূল কপি দিয়ে, একটা ফটোকপি দিয়ে। তাই প্রাথমিক সাক্ষ্যর সংজ্ঞা 62, মাধ্যমিক সাক্ষ্যর সংজ্ঞা 63। এবার 64 ধারায় বলছে প্রাথমিক সাক্ষ্য দিয়েই প্রমাণ করতে হবে। 65 ধারায় বলছে 7টা ক্ষেত্রে ফটোকপি দিয়েও প্রমাণ করা যাবে। আজকে আপনাদের জন্য একটা প্রশ্ন। 65 ক্লোজ কতে, অর্থাৎ যেখানে আমরা বললাম যার বিরুদ্ধে মামলা করা হয়েছে দলিলের মূল কপি তার কাছে আছে, নোটিশ দেওয়ার পরেও সে দলিল হাজির করে নাই, তখন মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করবেন। তাহলে আদালত যদি কাউকে দলিল হাজির করার জন্য নোটিশ বা সমন দেয় এবং সে যদি হাজির না করে, তখন তার পেনাল কোড অনুযায়ী কত ধারায় শাস্তি হবে? আপনারা যে পারবেন এই প্রশ্ন উত্তর দিতে সে বুঝবে, লেখাপড়া করেন অথবা আজকের ব্রিলিয়ান্ট। দলিল হাজির না করলে দণ্ডবিধির আলোকে কত ধারায় শাস্তি হবে? সবাই অ্যান্সার করেন যে যা পারেন। ডিউটির কারণে আজকের ক্লাস অল্প সময় নেওয়া হলো। সবাই লাইভ ক্লাস হাজির থাকার চেষ্টা করবেন। লাইভ ক্লাসে থাকলে পড়ার প্রতি যতটা আগ্রহ থাকে আপনি রেকর্ড ক্লাস দেখলে। এমএসটি রিপা আক্তার 175, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসের ব্রিলিয়ান্ট মহিলা পুলিশ রিপা আক্তার। আপনারা পুরুষেরা পারলেন না, দুঃখিত। সবাই একটু হুঁশ রাখেন। আত্মগোপন বাধা ব্যক্তি দলিল। সমন জারি করতে গিয়ে যদি কেউ আত্মগোপন করে 72, কেউ যদি সমন জারিতে বাধা দেয় 73, আর মানুষ আগে দলিল পরে, তাই মানুষের ধারা হবে 174, অর্থাৎ সমন দিলে যদি ব্যক্তি হাজির না হয় 174 ধারা, আর মানুষের চেয়ে দলিলের গুরুত্ব কম, তাই দলিল হচ্ছে মানুষের পরে 175 ধারায়। দলিল হাজির করার জন্য সমন দেওয়া হইলে যদি হাজির না করে তাহলে 175 ধারা। প্রিন্স হৃদয়, থ্যাংক ইউ। এবার পড়ালেখার প্রতি সবাই একটু ভালোবাসা রাখেন। দণ্ডবিধির যে অডিও রেকর্ড দেওয়া হয়েছে সবাই সেটা শুনবেন, 3-4 দিন পর পর শুনবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।
আজকের মতো শুভরাত্রি।